বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব বিষয় হিসাব বিজ্ঞান নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় লেনদেনে সৃজনশীল প্রশ্নের সমাধান। এটা শুধু নবম শ্রেণী নয়, এটি দশম শ্রেণীর জন্য প্রয়োজন। তো আমরা আগে লেনদেন সম্পর্কে আলোচনা করছি, ইকুয়েশন সমীকরণ বিষয়ে আলোচনা করছি। আজকে আমরা সে অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের সমাধান করব। আশা করতেছি উপকৃত হবেন, সঙ্গেই থাকুন। তাহলে ১ নম্বর প্রশ্ন, রিফাত এন্টারপ্রাইজ একটি ব্যবসা প্রতিষ্ঠান। ২০১৭ সালে ডিসেম্বর মাসে উক্ত ব্যবসা প্রতিষ্ঠানের ঘটনাগুলো সংঘটিত হয়েছে। অর্থাৎ ডিসেম্বর মাসে এখানে আমাদের যে ঘটনাগুলো সংঘটিত হয়েছে ব্যবসায়ে, সেগুলো এখানে আমাদের দেওয়া আছে। এখান থেকে আমাদের সমাধান করতে হবে। তো করণীয় কি? ক নাম্বার বলছে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। ৪ নম্বরে বলছে ঘটনাসমূহ হতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে তা কারণ ব্যাখ্যা করো। ৫ নম্বর বলছে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও। আমরা একটা একটা করে সমাধান করব। প্রথমে আমাদের ক নম্বরে আসে। ক নম্বর প্রশ্নটা আবার করে নিই। আসলে আমাদের অঙ্ক করার আগে প্রশ্নটা বারবার পড়ার প্রয়োজন। পড়ে আসলে বুঝতে হবে যে প্রশ্নটা কি চাচ্ছে। যদি আমরা প্রশ্নটা পড়ে সঠিক বুঝতে পারি, তাহলে আমরা সঠিক অ্যান্সার দিতে পারবো। ক নম্বর বলছে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনা সমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। তাহলে আমাদের সারা মাসে যে ঘটনাগুলো হয়েছে, এটা আমাদের পড়ে দেখতে হবে যে কোনগুলো ঘটনা লেনদেন নয় এবং ব্যবসায়ের অর্থের কোনো পরিবর্তন হয়নি। তাই লেনদেন নয় এমন ঘটনা চিহ্নিত করার প্রথম আমাদের জানার প্রয়োজন ওই লেনদেনের ওই ঘটনার ফলে ব্যবসায়িক কোনো পরিবর্তন আসছে কিনা। তো আমরা ১ নম্বর দিয়ে শুরু করি। ডিসেম্বর ১ তারিখে বলছে ৫ লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। এটা একটি লেনদেন, কারণ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে মানে ব্যবসায় ক্যাশ টাকা আসছে। সো আমরা এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব না। ৩য় নম্বরে যাই। ৩ তারিখে ব্যাংকে ৫০,০০০ টাকা নিয়ে একটি হিসাব খোলা হলো। এটিও লেনদেন, যেহেতু ব্যাংকে টাকা জমা দেওয়া হয়েছে, তার মানে আমার ব্যবসায়ের আর্থিক একটা পরিবর্তন হয়েছে। ধারে পণ্য ক্রয় ২৫,০০০ টাকা, অর্থাৎ বাকিতে টাকা যায় নাই, কিন্তু আমার কাছে পণ্য আসছে, তার মানে আমার ব্যবসায়িক একটি পরিবর্তন হয়েছে। এটিও লেনদেন। ডিসেম্বর ৭ তারিখে নগদে পণ্য বিক্রয় ৪৫,০০০ টাকা, এটিও লেনদেন, যেহেতু আমার কাছে নগদ বিক্রয়ের বিনিময়ে আমার কাছে নগদ টাকা আসছে, পণ্য চলে গেছে। ডিসেম্বর মাসে দেখি ১০ তারিখে মালিক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে অর্থের সঙ্গে ভুল আছে না, ঋণ হবে। মালিক ব্যাংক হইতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ ৪০,০০০ টাকা। দেখেন, এটা কোনো ব্যবসায়িক লেনদেন নয়, কারণ মালিক ব্যাংক হইতে তার ব্যক্তিগত প্রয়োজনে ঋণ নিয়েছে। এটা কোনো ব্যবসায়িক লেনদেন নয়। আমরা একটা পাইলাম, তাহলে ব্যবসায়িক লেনদেন নয় একটি। ডিসেম্বর ১৫ তারিখে দেখি ৩৫,০০০ টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ প্রদান, এটিও লেনদেন নয়, কারণ শুধু এটা ফরমায়েশ পাঠানো হয়েছে, আমার কাছে পণ্য আসে নাই বা আমি কোনো টাকা আদান প্রদান করি নাই, এটিও লেনদেন নয়। পাওনাদারকে পরিশোধ
মানে টাকা দিয়ে দিচ্ছি পাওনা তারিখ, এটি লেনদেন, এটি ব্যবসার একটি পরিবর্তন আছে। তাহলে আমরা যে দুটো পাইছি 10 তারিখ আর 15 তারিখ, আমরা এখানে ছক আকারে সমাধান করব। দেখেন, ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয়। ছক দিতে হবে তারিখ, বিবরণ, টাকা, মোট টাকা। ডিসেম্বর 10 তারিখ আমি দিয়ে দিলাম মালিক কর্তৃক ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ গ্রহণ। ডিসেম্বর 15 তারিখে আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ প্রদান, অর্থাৎ 40,000 আর 45,000, অর্থাৎ 85,000 টাকা আমার লেনদেন নয় এই ঘটনাসমূহ। উত্তর, ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহ মোট পরিমাণ 85,000 টাকা। আপনারা পরীক্ষাতে একটু করে উত্তর দিলে নাম্বারের পরিমাণ বেশি পাবেন। হিসাব বিজ্ঞানের একটা নিয়ম হচ্ছে, আপনি যদি পরিপূর্ণ অঙ্ক করেন ফুল মার্ক পাওয়া কঠিন হয়ে যায়, অনেক সময় পাওয়া যায়, আবার ভুল গেলেও কিছু মার্ক পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে আপনারা উত্তর দিলেন এবং যদি এক্সট্রা কিছু অঙ্কের সঙ্গে সংযোজন করেন তাহলে মার্ক বেশি আশা করা যায়। আচ্ছা, আমরা খ নাম্বারে যাব। ঘটনাসমূহ হতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতি তার কারণ ব্যাখ্যা কর। আমরা কিন্তু লেনদেন পেয়ে গেছি, অর্থাৎ 10 তারিখ আর 15 তারিখ ব্যতীত সবই লেনদেন। তো এগুলো প্রত্যেকটি লেনদেনের আমাদের ব্যাখ্যা সহ বিশ্লেষণ করতে হবে। আচ্ছা, প্রথম 1 তারিখেই যায়। একটা কি বলছে যে 5 লাখ টাকা দিয়ে নিয়ে ব্যবসা শুরু করা হইল। তাহলে আমাদের খ নম্বরের ছকে কি আসবে? যে ঘটনাসমূহ থেকে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতি তার কারণ ব্যাখ্যা করা হলো। এটার জন্য আমাদের ছক লাগবে একটা তারিখ, লেনদেন কিনা, সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা। আচ্ছা, তাহলে আমরা 1 তারিখে যেটা করলাম, যে ডিসেম্বর 1 তারিখে 5 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো, তাহলে এটা লেনদেন। দেখেন, আমাদের ডিসেম্বরে 1 তারিখ লেনদেন। কেন এটা লেনদেন হইলো সেই সমীকরণ পদ্ধতিতে আমরা একটু ব্যাখ্যা করব। নগদ অর্থ মূলধন স্বরূপ আনয়ন করায় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। এই ক্ষেত্রে আমাদের সমীকরণ কিন্তু এটা কিন্তু আমি আগে ক্লাসে আলোচনা করছি। যারা এই সমীকরণ বিষয়ে জানান না তারা আমার দ্বিতীয় ক্লাস দেখতে পারেন সমীকরণ বিষয়ে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এ সমান সমান এল প্লাস সি হিসাব সমীকরণ উপাদান এ সম্পদ ই মালিকানা সত্ত্ব উভয় বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আমরা বুঝলাম যে মালিক ব্যবসার শুরুতে 5 লক্ষ টাকা ব্যবসায় দিয়েছেন, এর বিনিময়ে কি হয়েছে, আমাদের সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং মালিকানা সত্ত্ব উভয় বৃদ্ধি পেয়েছে। আমরা 3 তারিখে দেখি, ব্যাংকে 50,000 টাকা নিয়ে একটি হিসাব খোলা হলো। এটি একটি লেনদেন। চলুন আমরা ছকে আলোচনা করি। ডিসেম্বর 3 তারিখ লেনদেন। নগদ অর্থ ব্যাংকে জমা দেওয়ার ফলে একদিকে নগদ টাকা সম্পদ হ্রাস পায়, অপরদিকে ব্যাংক হিসাব সম্পদ বৃদ্ধি পায়। এক্ষেত্রে এ সমান সমান এল প্লাস সি হিসাব সমীকরণের উপাদান এ হ্রাস ও বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ সম্পদ একদিকে বৃদ্ধি পেয়েছে, আরেকদিকে সম্পদ বাড়ছে, একদিকে হ্রাস পাইছে, একদিকে বৃদ্ধি পেয়েছে। নগদ অর্থ ব্যাংকে জমা দেওয়ার কারণে নগদ টাকা আমার কমে গেল, ব্যাংক জমা এটাও আমার একটি সম্পদ, ব্যাংক জমাটা বাড়ছে। এই জন্য এখানে বলা হচ্ছে এই ক্ষেত্রে এ সমান সমান এল প্লাস সি হিসাব সমীকরণে উপাদান এ হ্রাস ও বৃদ্ধি পেয়েছে, মানে সম্পদই হ্রাস পেয়েছে ও সম্পদই বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, নেক্সট 5 তারিখে দেখুন, ধারে পণ্য ক্রয় 25,000 টাকা, এটা একটি লেনদেন। চলুন আমরা ছকে বিস্তারিত আলোচনা করি।
ডিসেম্বর 5 তারিখ লেনদেন, ডিসেম্বর 5 তারিখ লেনদেন। ধারে পণ্য ক্রয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের খরচ ও পাওনাদার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আমি ক্রয় করলাম, এটা একটা খরচ, আবার ধারে ক্রয় করার কারণে পাওনাদার অর্থাৎ যার কাছ থেকে ক্রয় করলাম তার পরিমাণটা বৃদ্ধি পেয়েছে। এই ক্ষেত্রে এ সমান সমান এল প্লাস সি হিসাব সম্পন্নের মাধ্যমে ই মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে এবং এল দায় বৃদ্ধি পেয়েছে। এলতে লাইবিলিটিস, দায় বৃদ্ধি পেয়েছে আর মালিকানা সত্ত্ব খরচ হওয়ার জন্য হ্রাস পেয়েছে। 7 তারিখে দেখি আমরা নগদে পণ্য বিক্রয় 45,000 টাকা। এতে কি বোঝা যায় যে আমরা পণ্য বিক্রয় করছি, তার বিনিময়ে কি পাইছি, আমরা নগদ টাকা পাইছি। চলুন আমরা ছকে আলোচনা করি। ডিসেম্বর 7 তারিখ এটি লেনদেন। নগদে পণ্য বিক্রয় করায় নগদ সম্পদ এ বৃদ্ধি ও বিক্রয়ের ফলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। অর্থাৎ এ সমান সমান এল প্লাস ই হিসাব সমীকরণের উপাদান এ সম্পদ ও ই মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। মালিকানা সত্ত্ব আয় পাইলে বৃদ্ধি পায় এবং খরচ হইলে হ্রাস পায়, এটা খেয়াল রাখবে। পরবর্তী লেনদেনে যে আমরা 20 তারিখে পাওনাদারকে পরিশোধ 15,000 টাকা। এটি সম্পূর্ণ একটি লেনদেন। চলো ছকে আলোচনা লেনদেন। পাওনাদারকে পরিশোধ করায় দায় হ্রাস ও সম্পদে এ পাওনাদারকে পরিশোধ করায় দায় হ্রাস ও সম্পদ হ্রাস পেয়েছে। হ্যাঁ, এটা সত্য যে আমরা পাওনাদারকে পরিশোধ করতেছি, আমার সম্পদ হ্রাস পেয়েছে, অপরদিকে দায়ও হ্রাস পেয়েছে। এক্ষেত্রে এ সমান এল প্লাস ই হিসাব সমীকরণের উপাদান এ সম্পদ ও দায় হ্রাস পেয়েছে, মানে উভয় হ্রাস পেয়েছে। পাওনাদার পরিশোধ করলে তার পাওনাটা কমে গেল এবং আমি যে পরিশোধ করতেছি আমার নগদ টাকা কমে গেল। এই জন্য বলা হচ্ছে এ সমান সমান এল প্লাস ই সমীকরণে উপাদান এ সম্পদ ও দায় হ্রাস পেয়েছে। আচ্ছা, আমাদের পরবর্তী সমাধান গ। তো তার আগে আমরা প্রশ্নটা পড়ে আসি আরেকবার। হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখা। হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখা। লেনদেনের প্রভাব দেখা, তার মানে আমরা এখানে তো ক্লিয়ার হয়ে গেছি কয়টা লেনদেন। আমাদের লেনদেন হচ্ছে এটা লেনদেন আর হচ্ছে এটা লেনদেন। তো আমরা এই কয়েকটি লেনদেন আমরা সমীকরণের উপর লেনদেন প্রভাব দেখাবো। আর আমাদের দুটো তো লেনদেন নয়, আমরা আগে বাদ দিয়ে দিয়েছি। তো চলো হিসাব সমীকরণটা আমরা ছক দেখে আসি। রিফাত এন্টারপ্রাইজ 2017 সাল ডিসেম্বর মাসে লেনদেন সমূহে প্রভাব হিসাব সমীকরণে দেখানো হলো। আমাদের হিসাব সমীকরণ আমাদের করতে গেলে আমাদের প্রথমে ছক প্রয়োজন। দেখো, প্রথম ছক তারিখ উদ্বৃত্ত, আমাদের এই পাশে থাকবে সম্পদ, এই পাশে থাকবে দায় আর মালিকানা সত্ত্ব, লাস্টে আমাদের মন্তব্য। ছকটা একটু বোঝার বিষয় আছে। আমরা কি মানে এই দুটা ছক ঠিক থাকবে, প্রত্যেকটা অঙ্কেই তারিখ উদ্ধৃত থাকবে।
সম্পদও থাকবে, কিন্তু সম্পদের নিচে এই সম্পদগুলো নাম পরিবর্তন হতে পারে। নগদ ব্যাংক এটা লেনদেনের উপর নির্ভর করবে। দায় পাশে পাওনাদার এখন আছে, আরো বাড়তে পারে। মালিকানা সত্ত্ব থাকবেই, মন্তব্য থাকবে, শুধু আমাদের পরিবর্তনটা হবে সম্পদ আর দায়ের কিছু নাম, কিছু পরিবর্তন হতে পারে। আর এই পরিবর্তনটা আমরা বুঝবো লেনদেন দেখে। লেনদেন আগে ভালো করে পড়ে নিতে হবে যে এখানে, যেমন আমি লেনদেন যে বুঝাই, যেমন কি কি লাগতেছে, যেমন নগদ তো থাকবে, ব্যবসা করতে গেলে নগদ লাগবে, নগদ কলাম হবে। যেমন এই যে ব্যাংকের সঙ্গে একটা লেনদেন হচ্ছে, তার মানে ব্যাংকের একটা ছক হবে। ধারে পণ্য ক্রয়, এখানে পাওনাদার বাড়ছে, মানে পাওনাদারের সঙ্গে একটি লেনদেন হয়েছে, তো সেই ক্ষেত্রে পাওনাদারের একটা ছক হবে। হ্যাঁ, এই বিষয়গুলো আহ পরে বুঝতে হবে যে আসলে কি কি ঘর হবে। চলো অঙ্কে যাই আমরা। তো আশা করছি বিষয়টি বুঝতে পারছেন, শখের বিষয়টা। তো তারপর আমি আরেকবার বলতেছি, প্রতিটা সমীকরণের ছক, তারিখ থাকবেই, উদ্বৃত্ত থাকবে, সম্পদ কলামও থাকবে, কিন্তু সম্পদের নিচের কলামগুলো একটু চেঞ্জ হবে। নগদ অথবা ব্যাংক এটা চেঞ্জ হতে পারে। দায় থাকবেই, কিন্তু দায়ের নিচের কলাম পাওনাদার এগুলো চেঞ্জ হতে পারে। মালিকানা সত্ত্ব থাকবেই, মন্তব্য থাকবে। তাহলে আমাদের শুধু পরিবর্তন এটুকু। একটা অঙ্ক একটু ক্লিয়ার হবে না, ধারাবাহিকভাবে আমরা যখন অঙ্ক করবো আশা করি ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা প্রথমে 1 তারিখের লেনদেনটা পড়ে আমরা সমাধান করি। 1 তারিখের লেনদেনটা আরেকবার দেখে আসি আমরা। 5 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। আচ্ছা, তাহলে আমরা যদি ব্যবসা শুরু করি, একদম সিম্পল হিসাব, মানে প্রতিটা অঙ্ককে সিম্পল ভাবে দেখতে হবে। যদি কঠিন ভাবে নেন তাহলে আসলে কঠিন লাগবে, আর যদি ইজি বা সহজ ভাবে নেন সহজ লাগবে। কারণ আমরা প্রত্যেকে ব্যবসার সাথে সম্পৃক্ত। কিভাবে? তো পারিবারিক একটা লেনদেনের মাধ্যমে, আমাদের প্রতিবেশী ছোটখাটো দোকান অনেকেই করে, সবার সাথে আমাদের একটা লেনদেনের সম্পর্ক আছে, মানে আমরাও বেচা কিনা করি, ক্রয় বিক্রয় করি। তো সেই ক্ষেত্রে আমাদের অঙ্কটা সহজ লাগা উচিত, যেহেতু আমাদের অঙ্কের বাস্তব প্রয়োগ আছে, আমাদের সামনে বাস্তব মিল আছে জীবনযাপনের সাথে। তাহলে ডিসেম্বর 1 তারিখে 5 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, তাহলে ব্যবসায় দেখুন 5 লাখ টাকা নগদ আসলো, তাহলে নগদ আসা যোগ হবে। এদিকে আবার মালিক যে টাকাটা দিল, এই জন্য এটা মালিকের একটা মালিকানা সত্ত্ব তৈরি হলো। কি স্বরূপ? এটা মূলধন স্বরূপ। একদম ক্লিয়ার বিষয়। তারপর যদি আপনারা বুঝতে না পারেন, আমার ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ সমাধান করব। 3 তারিখ, আমরা 3 তারিখের লেনদেনটা একটু দেখে আসবো। 3 তারিখে বলা হয়েছে ব্যাংকে 50,000 টাকা নিয়ে হিসাব খোলা হলো। চলুন দেখে। তো যেহেতু ব্যাংকে টাকা জমা হয়েছে, তার মানে নগদ থেকে টাকা চলে গেছে, এই জন্য 5 লাখ থেকে আমার 50,000 টাকা মাইনাস ছিল। আর ব্যাংকও আমার সম্পদ পাশে সম্পদ হিসাবে দেখাতে হবে, এই জন্য ব্যাংকে যোগ হলো 50,000 টাকা। একদম সিম্পল ব্যাপার কিন্তু। আচ্ছা, আমরা 5 তারিখের লেনদেনটা একটু দেখে আসি। ধারে পণ্য ক্রয়, ধারে পণ্য ক্রয়, সেক্ষেত্রে কি হলো দেখুন, ক্রয় করলে এটা ব্যবসায়িক একটা খরচ, এই জন্য মালিকানা সত্ত্ব থেকে মাইনাস। আর যেহেতু ধারে ক্রয়, পাওনাদারকে টাকা দিতে হবে আমার দেহিনায়, এই জন্য পাওনাদ হিসাবে দেখাতে হবে 25,000 টাকা। তাহলে মন্তব্য কি হলো? এটা ক্রয়। একটা বিষয় খেয়াল রাখবে, মালিকানার সত্ত্বের সঙ্গে যে লেনদেনটি যোগ অথবা বিয়োগ হবে তার একটি করে মন্তব্য দিতে হবে। এটা কি বাবদ লেনদেন হয়েছে? আমার ক্রয় বাবদ। আচ্ছা, আমরা 7 তারিখের লেনদেনটা একটু দেখি। নগদে পণ্য বিক্রয় 45,000 টাকা।
তাহলে নগদে পণ্য বিক্রয় করলে আমার নগদ টাকা আসতেছে ৪৫,০০০ টাকা এবং মালিকানা সত্ত্বের সঙ্গে যোগ হবে বিক্রয় ৪৫,০০০ টাকা। এটা একটি আয়, এই জন্য মালিকানা সত্ত্বের সঙ্গে যোগ। আপনার একটা বিষয় খেয়াল রাখবেন, যদি খরচ হয় তাহলে মালিকানা সত্ত্ব থেকে বাদ যাবে, আর যদি আয় হয় বিক্রয়ের সঙ্গে যোগ হবে। তো বিক্রয় বিনিময়ে এটা আমরা আয় করছি, এই জন্য আমাদের মালিকানা সত্ত্বের সঙ্গে যোগ, আর এটা যেহেতু নগদ টাকা আসছে এই জন্য নগদের সঙ্গে যোগ। পাওনাদারকে পরিশোধ ১৫,০০০ টাকা। চলুন ছকে দেখি আমরা বিষয়টা। এখন পাওনাদারকে পরিশোধ করতে গেলে কিন্তু আমার নগদ টাকা দিতে হয়েছে, এই জন্য নগদ থেকে মাইনাস, আর বিয়োগ টাকা, বিয়োগ যেটা যাবে আমরা ব্র্যাকেটের মাধ্যমে দেখাবো হচ্ছে এটা বিয়োগ, আর যোগ হলে কোনো চিহ্ন দিতে হবে না। আবার পাওনাদার থেকে, পাওনাদার পাইতো আমাদের কাছ থেকে ২৫,০০০ টাকা, সেখান থেকে আমরা ১৫,০০০ টাকা মাইনাস করে দিলাম, আর থাকে ১০,০০০। আমাদের লেনদেনটা শেষ, আর আমাদের ব্যালেন্সটা এইভাবে নিচ দিকে নিয়ে আসতে হবে। আর আমাদের সম্পদ পাশে যা আছে এই দুটো যোগ করতে হবে, এবং দায় পাশে যে দুটো আছে এই দুটো যোগ করতে হবে, করে দুটার অঙ্ক একই অ্যামাউন্ট মিলে যাবে, তাহলে আমরা অঙ্ক বুঝবো যে আমাদের সঠিক আছে। তো এইসব সমীকরণের যোগফল ৫,৩০,০০০ টাকা। তো হয়ে গেল। তো আমরা এবার প্রশ্ন নাম্বার ২ আলোচনা করবো। বিসমিল্লাহ। প্রশ্ন নাম্বার ২, আমাদের প্রশ্নটাকে পড়ে নিতে হবে সুন্দর করে। ২০১৭ সালের জানুয়ারি মাসে চয়ন বাজার চেয়ে ব্যবসায়ী নিচের লেনদেনগুলো সংঘটিত হয়। তার মানে জানুয়ারি মাসে আমাদের সম্পূর্ণ লেনদেন এখানে দেওয়া আছে, আমাদের করতে হবে ভালো করে, এবং করণীয়টা বুঝতে হবে কি কি কাজ করতে বলছে। ক নাম্বার, লেনদেন নয় এমন ঘটনা চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। খ নাম্বার, চয়ন বাজারের লেনদেনগুলো সমীকরণ পদ্ধতির কারণ সহ ব্যাখ্যা লিখো। এবং গ নম্বর বলছে এই লেনদেনগুলো দ্বারা হিসাব সমীকরণের উপর প্রভাব দেখায়। অর্থাৎ ১ নম্বর অঙ্কে আর ২ নম্বর অঙ্কে অনেক মিল আছে, ওখানে যা যা করতে বলছে এখানে তাই করতে বলছে। চলুন দেখি আমরা করি। ক নম্বরে আমরা প্রথম কাজটা শুরু করি। লেনদেন নয় এমন ঘটনা চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করতে হবে। এটা যদি বুঝতে চাই তাহলে আমাদের আগে প্রত্যেকটা লেনদেন পড়তে হবে, পড়ে বুঝতে হবে যে ওই লেনদেন দ্বারা আমার কোনো ব্যবসায়িক অর্থে পরিবর্তন আছে কিনা। চলো আমরা করে দেখি। ব্যবসায় মূলধন আনা হলো, এটি লেনদেন। ২ নাম্বার, ৮,০০০ টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো, এটি লেনদেন নয়। বিষয়টা বোঝেন, আমি কেবলমাত্র ম্যানেজার নিয়োগ দিলাম, তারা তো টাকা দিয়ে না। টাকা দিবে কখন? ১ মাস অতিবাহিত হওয়ার পরে। এটা আমরা যার সাথে চুক্তিবদ্ধ হয়েছি যে ম্যানেজার নিয়োগ দিয়েছি, তার বেতন দিব আমরা ১৮,০০০ টাকা, এর জন্য এটি লেনদেন নয়। ধারে পণ্য বিক্রয়টি লেনদেন। নগদে মনোহারি ক্রয় লেনদেন। মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে সেলের স্কুলের বেতন দিলেন ২,০০০ টাকা, এটি লেনদেন নয়। কেন নয়? এটি আমার ব্যবসায়িক লেনদেনই নয়। মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে সেল স্কুল বেতন, ব্যক্তিগত তহবিল থেকে দিলে আমার ব্যবসার কোনো ইফেক্ট পড়বে না। ব্যবসায়ের ক্যাশ থেকে যদি টাকা দিত তাহলে এটা আমাদের লেনদেন হতো। বরাবরই বলতেছে আপনাদের যে একটি ব্যবসায় একটি আলাদা সত্তা আছে। মালিক
আর ব্যবসা পুরোটাই টাকার হিসাবটা আলাদা। তো সেই ক্ষেত্রে আমরা বুঝতেছি এটা মালিকের ব্যক্তিগত আহ, একটি খরচ বা ব্যক্তিগত লেনদেন, এটি ব্যবসায়ের প্রভাব পড়বে না, সো এটি লেনদেন নয়। 20 তারিখে সুনাম ট্রেডার্স এর কাছ থেকে 30,000 টাকা পাওয়া এটি লেনদেন। বিজ্ঞাপন বাবদ পরিশোধ 1,500 টাকা, একটু লেনদেন। আচ্ছা, তাহলে আমরা দুটি লেনদেন পেয়ে গেছি। দুটি লেনদেন শুধু আমাদের ছকে দিয়ে টাকা যোগ করে দিলে হয়ে যাবে, একদম সিম্পল। 7 তারিখ সমাধান লেনদেন নয় এমন ঘটনা চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করা হলো। তারিখ সেম আগের ছকে, বিবরণ টাকা টাকা, একদম সিম্পল। জানুয়ারি 2 তারিখ ব্যবসায় ম্যানেজার নিয়োগ, এটি লেনদেন নয়। এবং জানুয়ারি 12 মালিক কর্তৃক ব্যক্তিগত তহবিল থেকে ছেলের বেতন প্রদান। আমরা দুটা যোগ করে দিয়ে দেবো 20,000 টাকা। উত্তর লেনদেন নয় এমন ঘটনা মোট পরিমাণ 20,000 টাকা, একদম easy। আচ্ছা, খ নম্বরটা আমরা একটু দেখে আসি। খ নম্বর হচ্ছে চয়ন বাতাসের লেনদেনের গুলো সমীকরণ পদ্ধতিতে কারণ সমূহ ব্যাখ্যা লেখো, মানে যেগুলো লেনদেন হয়েছে আর কি। অর্থাৎ এই 2 তারিখ আর আমাদের 12 তারিখ বাদে যেগুলো লেনদেন হয়েছে, এইগুলো সমীকরণ পদ্ধতিতে ব্যাখ্যা করে। চলুন ছকে আমরা একটু দেখে আসি। চয়ন বাতাসের লেনদেনগুলো হিসাব সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করা হবে। সব আগের অঙ্কের মতোই তারিখের ঘর থাকবে, লেনদেন কিনা, লেনদেন হলে লেনদেন লিখবো, আর আমরা সমীকরণে কি প্রভাব পড়তেছে তা আমরা এখানে আলোচনা করব। 1 তারিখের প্রশ্নটা আমরা দেখে এসে একবার। ব্যবসায় মূলধন আনা হলো 75,000 টাকা। লেনদেন নগদ অর্থ নিয়ে ব্যবসা শুরু করায় নগদ সম্পদ এ ও মালিকানা সত্ত্ব ই বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এ সমান সমান এল প্লাস ই হিসাব সমীকরণে এ সম্পদ ও ই মালিকানা সত্ত্ব উপাদান বৃদ্ধি পেয়েছে। 7 তারিখে ধারে পণ্য বিক্রয় 50,000 টাকা, এটি আমাদের লেনদেন। 7 তারিখ লেনদেন ধারে পণ্য বিক্রয় করায় বিক্রয় আয় বৃদ্ধির ফলে মালিকানা সত্ত্ব ই বৃদ্ধি ও দেনাদার বৃদ্ধির ফলে সম্পদ বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, এখানে দেনাদার হবে, দেনাদার বৃদ্ধির ফলে সম্পদ এ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এ প্লাস ই হিসাব সমীকরণে এ সম্পদ ও মালিকানা সত্ত্ব উপাদান বৃদ্ধি পেয়েছে। এখানে একটা বিষয় বোঝার আছে, বিক্রয় করলে আমাদের দেনাদার বৃদ্ধি পায় ধারে বিক্রয় করলে, আর ধারে ক্রয় করলে পাওনাদার বৃদ্ধি পায়। আমরা পরবর্তী অঙ্কতে এগুলো বিষয় আরো ক্লিয়ার হয়ে যাবো ইনশাল্লাহ, সঙ্গে থাকুন। 10 লেনদেনটা দেখি আমরা। নগদে মণিহারি ক্রয়, আমরা মণিহারি ক্রয় করতেছি, অর্থাৎ আমাদের কাছে মণিহারি আসতেছি, নগদ টাকা চলে যাচ্ছে। হ্যাঁ, এটি লেনদেন। নগদে মণিহারি ক্রয়ের ফলে খরচ বৃদ্ধি পায়, ফলে মালিকানা সত্ত্ব হ্রাস পায় এবং নগদ অর্থ হ্রাস পায়। অর্থাৎ এ সমান সমান এন প্লাস জি হিসাব সমীকরণে এ সম্পদ ও ই মালিকানা সত্ত্ব উপাদান হ্রাস পেয়েছে। 20 তারিখ সুনাম ট্রেডার্সের কাছ থেকে 30,000 টাকা পাওয়া গেল। লেনদেন সুনাম ট্রেডার্সের কাছ থেকে টাকা পাওয়ার ফলে এ বৃদ্ধি পেয়েছে এবং সুনাম ট্রেডার্স নামক সম্পদ দেনাদার হ্রাস পেয়েছে। অর্থাৎ আমি তার কাছ থেকে আগে টাকা পাইতাম, সেই টাকাটা আমরা পেয়ে যাচ্ছি, তাহলে নগদ যোগ হবে আর দেনাদার সঙ্গে মাইনাস হবে, অর্থাৎ দেনাদার হ্রাস পাবে। অর্থাৎ এ সমান এল প্লাস সি হিসাব সমীকরণে এই উপাদানের হ্রাস এবং বৃদ্ধি ঘটেছে। জানুয়ারি 25 লেনদেন। বিজ্ঞাপন বাবদ পরিশোধ 1,500 টাকা। বিজ্ঞাপনটা আসলে কি? অবশ্যই বিজ্ঞাপন মানে প্রচারের জন্য যেটা করা হয় সেটা হচ্ছে বিজ্ঞাপন। তো বিজ্ঞাপন খরচ পরিশোধ করায় নগদ অর্থ হ্রাস এবং খরচ বৃদ্ধির ফলে মালিকানা সত্ত্ব ই হ্রাস পেয়েছে। অর্থাৎ
এ সমান সমান এল প্লাস ই হিসাব সমীকরণে এ সম্পদ ও ই মালিকানা সত্ত্ব উভয় উপাদান হ্রাস পেয়েছে। আচ্ছা, আমরা এবার গ নম্বরে আসবো। গ নম্বরের করণীয়টা আমরা একটু দেখে আসি। জন ব্রাদার্স এর লেনদেনগুলো দ্বারা কি হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাও। আমরা তো জানি নিচে আগে লেনদেন কোনগুলো। এই লেনদেনগুলো সরাসরি আমরা হিসাব সমীকরণকে কি প্রভাব করতেছে সেটা দেখব। হ্যাঁ, আমাদের 2017 সালের জানুয়ারি মাসে লেনদেনগুলো হিসাব সমীকরণের প্রভাব দেখানো হলো। তারিখের ঘর উদ্বৃত্ত সেম আগের অঙ্কের মতোই, সম্পদ, নগদ, আর হচ্ছে প্রাপ্য বা দেনাদার, দায়, ম্যানেজমেন্ট সত্ত্ব, মন্তব্য। তো এখন আমরা একটা একটি করে লেনদেন পড়বো এবং এখানে এসে বোঝার চেষ্টা করবো। ব্যবসায় মূলধন আনা হলো ৭৫,০০০ টাকা। চলো সমীকরণে যায়। ব্যবসার প্রয়োজনে যে ৭৫,০০০ টাকা আনা হয়েছে এই জন্য নগদানের সঙ্গে যোগ, আর মালিকানা সত্ত্ব ৭৫,০০০ যোগ। ব্যবসার শুরুতে যে প্রথম যে টাকা আসে সে টাকাটা নগদান থাকবে এবং মালিকানা সত্ত্ব থাকবে, এটা মূলধন আনয়ন করা হইলো আর কি, মূলধন সহ। 7 তারিখের লেনদেনটিকে দেখে আসবো। ধারে পণ্য বিক্রয় ৫০,০০০ টাকা। ধারে পণ্য বিক্রয়, হ্যাঁ, ধারে পণ্য বিক্রয় করার বিনিময়ে দেখুন আমরা পণ্য বিক্রয় করতেছি কিন্তু টাকা পাচ্ছি না, মানে আমরা মানুষের থেকে টাকা পাবো, অর্থাৎ প্রাপ্য হিসাব থাকবে অথবা দেনাদার। আমরা যদি কারো কাছ থেকে টাকা পাই সেটা হবে প্রাপ্য অথবা দেনাদার হিসাব, আর আমাদের কাছ থেকে যদি কেউ পায় তাহলে এটা হবে অনাদার হিসাব। অনেক ছাত্রছাত্রীদের এটা এলোমেলো হয়ে যায়। তো আমার কথাটা আরেকবার শুনুন, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। প্রাপ্য আর দেনাদার একই বিষয়। প্রাপ্য মানে আমরা পাবো, দেনাদার মানে আমরা টাকা পাবো। আর প্রদেয় আর পাওনাদার হচ্ছে আমাদের কাছ থেকে মানুষ পাবে। যেহেতু আমি ধারে বিক্রয় করলাম তাহলে আমি টাকাটা পাবো, এই জন্য এটা প্রাপ্য হিসাবে থাকবে 7 তারিখে ৫০,০০০ টাকা। আর এটা বিক্রয় এটা লেনদেন, এটা আয়, এটা আমার মালিকানা সত্ত্বের সঙ্গে যোগ। তারপর 10 তারিখে লেনদেনটা আমরা দেখে আসি। নগদে মণিহারি ক্রয়। নগদে মণিহারি ক্রয়, এই জন্য আমাদের এই যে নগদ থেকে মাইনাস আর মূলধন মালিকানা সত্ত্ব থেকে মাইনাস, যেটা একটি খরচ, একদম সিম্পল। 20 তারিখে লেনদেন যে আমরা সুরাম ট্রেডার্স এর কাছ থেকে 30,০০০ টাকা পাওয়া গেল, আমরা টাকা পাচ্ছি। চলো, যেহেতু আমরা টাকা পাচ্ছি তাহলে আমাদের নগদানের সঙ্গে যোগ, আর দেনাদারের কাছে যেটা আমাদের প্রাপ্য ছিল এই যাচ্ছে যেহেতু সেহেতু এটা কমে যাওয়া। ৫০,০০০ পাইতাম, সেখান থেকে 30,০০০ পেলাম, অবশিষ্ট থাকে 20,০০০। 25 তারিখে দেখি আমরা। বিজ্ঞাপন বাবদ পরিশোধ ১,৫০০ টাকা। বিজ্ঞাপন বাবদ পরিশোধ ১,৫০০ টাকা। ছকে যেহেতু আমরা বিজ্ঞাপন বাবদ খরচ করছি এবং নগদে, সেহেতু নগদ টাকা থেকে মাইনাস, আর যেহেতু এটা খরচ, খরচ হইলেই তো মালিকানা সত্ত্ব থেকে মাইনাস যাবে। দুঃখিত, এখানে বিজ্ঞাপনটা দেখতে হবে, কারণ শর্ত হইলে মালিকানা সত্ত্বে যেটা যোগ অথবা বিয়োগ হবে তার মন্তব্য দিতে হবে। এটা কিভাবে? বিজ্ঞাপন বাবদ।
বিজ্ঞাপন হিসাব দিতে হবে। তাহলে আমাদের হিসাব সমীকরণ যোগফল 1,21,300 আমাদের দুটো যোগ করে দিতে হবে। এখানে 1,21,300 এরপর দায় পাশে কিছু নয়, আমাদের দুটো সম্পদ মিলে এটাই হয়ে যাবে হিসাবে। ওকে, ধন্যবাদ। আমরা এবার 3 নম্বর প্রশ্নে আসবো। লিগ্যাল এইড নামে জনাব আসফিয়া 1 মে 2017 তারিখে তার আইন ব্যবসা চালু করেন। প্রথম মাসের ঘটনা নির্ভর। তাহলে আমাদের এখানে পুরো মে মাসে লেনদেন দেওয়া আছে। করণীয় কি? সেবা সরঞ্জাম অপরিশোধিত মূল্য নির্ণয় করো। মাস শেষে জনাব আসফিয়ার স্বত্বাধিকারীর পরিমাণ নির্ণয় করো। মে মাসে লেনদেনের দ্বারা হিসাব সংখ্যার প্রভাব লেখা। তার সেবা সরঞ্জাম অপরিশোধিত মূল্য নির্ণয় করো। তার মানে বোঝা যাচ্ছে আমরা কিছু সরঞ্জাম ক্রয় করছি কিন্তু সেটা টাকা পরিশোধ করি নাই, তো আমাদের লেনদেন করে এটা বুঝতে হবে। চলুন আমরা দেখে। এটা আইন পেশায় 1 লক্ষ না, এটা না। সেবা সরঞ্জাম কোথায় করা হয়েছে? এই যে ধারে সেবা সরঞ্জাম ক্রয় করা হলো 40,000 টাকা। দেখতে হবে এর মধ্যে আর আমরা টাকা দিয়েছি কিনা। হ্যাঁ, 30 তারিখে আবার দেখা যাচ্ছে যে বাকিতে কৃত সেবা সরঞ্জাম মূল্য পরিশোধ 30,000 টাকা। অর্থাৎ আমরা 40,000 টাকা মাল কিনছি, 30,000 টাকা দিয়ে দিয়েছি, 10,000 টাকা থাকে। এটা আমরা ক্যালকুলেশন করবো অঙ্কের মাধ্যমে, ছকের মাধ্যমে। সেবা সরঞ্জাম অপরিশোধিত মূল্য নির্ণয়, তারিখ বিবরণ, টাকা টাকা। এই দেখুন 8 তারিখে আমরা ধারে সেবা সরঞ্জাম ক্রয় করলাম 40,000 টাকা। মে মাসে 30 তারিখে যে আমরা মূল্য পরিশোধ করলাম 30,000 টাকা, অবশেষ থাকলো 10,000 টাকা। আমাদের ক নম্বর ওটাই চাচ্ছে যে সেবা সরঞ্জামের অপরিশোধিত মূল্য নির্ণয় করো। তাহলে আমাদের অপরিশোধিত উত্তর সেবা সরঞ্জাম অপরিশোধিত মূল্য 10,000 টাকা। খ নম্বরে মাস শেষে জনাব আসফিয়ার স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ সারা মাসে স্বত্বাধিকারের পরিমাণ কত? এই জিনিসটা আমি অঙ্কে যাওয়ার আগে সহজে বোঝাই। স্বত্বাধিকারটা কি? ব্যবসার শুরুতে যে টাকাটা মালিক ব্যবসায় ইনভেস্ট করে সেটাই হলো আমাদের স্বত্বাধিকার। সেটা সারা মাস লেনদেনের বিনিময়ে যে কি পরিবর্তন আসছে সেটা আমাদের দেখাতে হবে। এটা কোন ক্ষেত্রে পরিবর্তন আসে সেটা আমাদের বোঝার বিষয়। যে স্বত্বাধিকার তাহলে কোনটা? যেটা আমাদের ব্যবসার শুরুতে যেটা বিনিয়োগ করলো, আর ব্যবসায় যত রকমের আয় হবে স্বত্বাধিকারের সঙ্গে যোগ হবে, আর খরচগুলো বিয়োগ হবে। আমরা এ থেকে বুঝতেছি আমরা যে মূলধনটা পাবো মালিক থেকে তার সঙ্গে আয়গুলো যোগ আর খরচগুলো বাদ দিলে আমরা পেয়ে যাব। চলো আমরা একটু ছকে দেখি। মাস শেষে জনাব আসফিয়া সঠিক জমা নির্ণয়। ছক আমরা এরকম দিয়ে দিব, তারিখ বিবরণ, টাকা টাকা। দেখুন 2017 সালে মে মাসে 2 তারিখে দেওয়া আছে যে আইন পেশায় বিনিয়োগ প্রারম্ভিক মূলধন 1 লক্ষ টাকা। আমরা এখানে গেলে বুঝতে পারবো। দেখুন আইন পেশায় 1 লক্ষ টাকা বিনিয়োগ করা হলো, এটাই তার স্বত্বাধিকার শুরু মাত্র। এই 1 লক্ষর সঙ্গে যত আয় আসবে যোগ হবে, আর খরচ হবে যা বিয়োগ যাবে। 4 থেকে দেখুন অফিস ভাড়া পরিশোধ করা হলো 18,000 টাকা। তার মানে খরচ হয়েছে, মানে 70 থেকে বাদ যাবে। দেখুন এখানে করা আছে, এই যে বাদ অফিস ভাড়া পরিশোধ 18,000 টাকা। তো এরকম আর কি লেনদেন আছে দেখতে হবে। ধারে সেবা সরঞ্জাম ক্রয় করা হলো 40,000 টাকা। না, এটা এখানে আসবে না। আচ্ছা, আমরা 12 তারিখে যাই একবার। দেখুন মক্কেলদের নগদে আইন সেবা দেওয়া হলো 30,000 টাকা, এটা আয় হইল। তাহলে আমার মালিকানা সত্ত্বের সঙ্গে যে যোগ হবে। এটা একটি অফিস কর্মচারীর বেতন পরিশোধ
এটা বিয়োগ হবে, অর্থাৎ মালিকানার সঙ্গে সঙ্গে এটা যোগ আর এটা হবে বিয়োগ। ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো 1,00,000 টাকা, মোক্কেলকে ধারে আইনি সেবা দেওয়া হলো, বাকিতে কৃত সরঞ্জাম মূল্য পরিশোধ হিসেবে। চলো আমরা নিচে যাই। তাহলে আইনি সেবা প্রদানের বিনিময়ে 30,000 টাকা আমার আসলে, তাহলে মালিকানা সত্ত্বের সঙ্গে যোগ 8,000 টাকা বাদ দেওয়ার পর তার আমাদের 82,000 টাকা আর 30,000 টাকা যোগ, বা বেতন পরিশোধ 16 তারিখে আমরা আবার বেতন পরিশোধ করছি, তাহলে আবার 10,000 টাকা আমাদের মাইনাস। 27 তারিখে ধারে আইনি সেবা প্রদান করছে, টাকা পায় নাই কিন্তু এটা আয় হয়েছে, এই জন্য মালিকানা সত্ত্বের সঙ্গে যোগ দেখাতে হবে 60,000 টাকা। তাহলে আমাদের দাঁড়ালো 1,62,000 টাকা মালিকানা সত্ত্ব। উত্তর, মাস শেষে সত্ত্বের পরিমাণ 1,62,000 টাকা। অতএব এই সূত্র প্রয়োগের মাধ্যমে আমরা পাবো, দেখুন, মালিকানা সত্ত্ব সমান মূলধন প্লাস আয় বাই বা উত্তোলন। উত্তোলন যদি থাকে উত্তোলন মাইনাস করতে হয়, আমরা এই অঙ্কে উত্তোলন পাই নাই তাই আমরা মাইনাস করি নাই, এভাবে আমরা মালিকানা সত্ত্ব পাবো আর কি। গ নম্বরে দেখি আমরা কি বলছে, মে মাসের লেনদেনের দ্বারা হিসাব সমীকরণে প্রভাব দেখাও। 2017 সালে মে মাসের লেনদেন দ্বারা হিসাব সমীকরণের প্রভাব। দেখুন সেম আগের ঘরের মতো সমীকরণ, তারিখ থাকবে, অধিপত্র থাকবে, সম্পদ, সম্পদ পাশে কি কি ঘর হবে, এটা আমাদের লেনদেন গুলো পড়ে বুঝতে হবে যে কোন কোন বিষয়ে লেনদেন আছে। নগদ ছক হবে, সেবা সরঞ্জাম ক্রয় করা হয়েছে, প্রাপ্য দেনাদার, এটা কেন আসছে, হয়তো আমরা ধারে সেবা প্রদান করছি তাই আমরা প্রাপ্য দেনাদার পাইছি। প্রদেয় পাওনাদার কেন হবে, যখন আমরা কারো কাছ থেকে ধারে কিছু কিনবো বা বকেয়া রাখবো, সেটা আসবে প্রদেয়। ব্যাংক ঋণ, ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে এই জন্য ব্যাংক ঋণের ছক হয়েছে, মালিকানা সত্ত্ব মন্তব্য। তো আমরা লেনদেনে গেলে আরো ক্লিয়ার, লেনদেনে পড়ার পর আমরা সমাধান করবো ইনশাল্লাহ, আরো ক্লিয়ার হবো অঙ্ক করতে। চলো আমরা প্রথমে লেনদেন 2 এ যায়। আইন পেশায় 1,00,000 টাকা বিনিয়োগ করা হলো, তার মানে অবশ্যই টাকা আসতেছে। হ্যাঁ, এই যে নগদান মূল্য সংযোগ আর মালিকানা সত্ত্বর সঙ্গে 4 তারিখে লেনদেন আমরা দিই। অফিস ভাড়া পরিশোধ করা হলো, খরচ, তার মানে নগদ টাকা থেকে মাইনাস হবে, মালিকানা সত্ত্ব থেকেও মাইনাস হবে। এই যে দেখুন 8,000 টাকা মাইনাস এবং মালিকানা সত্ত্ব থেকে মাইনাস, মন্তব্য কি হবে, ভাড়া, এটা ভাড়া বাবদ পরিশোধ করা হইল। 8 তারিখে এমন লেখা নেই। আচ্ছা আচ্ছা, 8 তারিখে দেখুন, ধারে সেবা সরঞ্জাম ক্রয় করা হলো 40,000 টাকা, ধারে সেবা সরঞ্জাম ক্রয় করা হলো 40,000 টাকা। আমরা সেবা প্রদান করছি কিন্তু টাকা পাই না, মানে পাবো, তাহলে এটা আমাদের প্রাপ্য হিসাবে আসবে। দেখুন এই যে 8 তারিখে সেবা, সরি, আরেকবার দেখে আসি, মে মাসে 8 তারিখে ধারে সেবা সরঞ্জাম ক্রয় করা হলো, অর্থাৎ আমরা ক্রয় করছি ধারে, অর্থাৎ এটা টাকা পাবে আমাদের কাছ থেকে, আমরা ক্রয় করছি অর্থাৎ পাওনাদার পাবে। 8 তারিখে কি করা হয়েছে দেখি, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। আমরা সেবা সরঞ্জাম ক্রয় করছি এই জন্য সেবা সরঞ্জামে ঘরে বসবে, আর যেহেতু ধারে ক্রয় করছি মানে টাকা আমাদের কাছ থেকে পাবে, অর্থাৎ প্রদেয়
অথবা পাওনাদারে বসবে আমাদের, যে টাকাটা আমরা দেই না। আশা করতেছি বুঝতে পারছেন সবাই। যে ধারে ক্রয় করছি আমরা সেবা সরঞ্জাম, সেটা সরঞ্জাম আমরা পাইলাম এবং পাওনাদার আমাদের বৃদ্ধি পেল। 12 তারিখে যাব। 12 তারিখ তো লেনদেন নয়। ও সরি, মক্কেলদের নগদে আইনসভা দেওয়া হলো 30,000 টাকা। হ্যাঁ, এই যে তাহলে নগদে যেহেতু আমরা আইনি সেবা দিচ্ছি, নগদ আইনের সঙ্গে যোগ, আর আয় হইলে মালিকানা সত্ত্বের সঙ্গে যোগ। মন্তব্য কি? সেবা আয়। 16 তারিখ। অফিস কর্মচারী বেতন পরিশোধ 10,000 টাকা। অফিস কর্মচারী বেতন পরিশোধ 10,000 টাকা। তারপর আমার নগদ টাকা চলে যাচ্ছে। তাহলে নগদান থেকে মাইনাস, আর মালিকানা সত্ত্ব থেকে মাইনাস বেতন খরচ। 25 তারিখে যাই হবে। ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো 1,00,000 টাকা। অর্থাৎ নগদ টাকা আমার আসতেছে, আর ব্যাংক ঋণ দায়ও বৃদ্ধি পাচ্ছে। দেখুন, এই যে আমরা ব্যাংক ঋণ নিলাম, এই জন্য 1,00,000 টাকা নগদানের সঙ্গে যোগ, আর ব্যাংক ঋণ নামে নতুন আমাদের কলামে 1,00,000 টাকা বসছে। 27 তারিখ। মক্কেলদের ধারে আইনি সেবা দেওয়া হলো 60,000 টাকা। এই বিষয়টা বোঝেন নাই। মক্কেলদের ধারে আইনি সেবা দেওয়া হল, সেবা দিয়েছি টাকা পায় না, কিন্তু ধারে মানে আমরা পাবো এটা, তাহলে আমাদের প্রাপ্য হিসাবে পাবো। এই যে 60,000 টাকা দেনাদার, প্রাপ্য বা দেনাদারের ঘরে, আর আমার মালিকানা সত্ত্বের সঙ্গে যোগ, সেবা আয়। 30 তারিখটা আমরা দেখি। বাকিতে কৃত সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ 30,000 টাকা। বাকিতে কৃত সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ 30,000 টাকা। আমরা যে সেবা সরঞ্জাম যে আজকে কিনছিলাম, সেটার টাকা আমরা 30 তারিখে ওষুধ করতেছি। চলো, ওষুধ করার কারণে আমার নগদ থেকে মাইনাস। আর আমাদের সরঞ্জাম ক্রয় করছিলাম আমরা 8 তারিখে, সেই সময় কিন্তু আমরা পাওনাদারি ঘরে লিখছিলাম, যেহেতু বাকিতে আমরা ক্রয় করছিলাম, তো সেখান থেকে আমাদের 30,000 টাকা মাইনাস হবে। তাহলে থাকে তাদের 10,000 টাকা, আর নগদ 30,000 টাকা মাইনাস করার পর থাকে 1,72,000 টাকা। তো আবার শেষ পর্যায়ে করছি। এখন আমাদের এই সবগুলো নগদ আমাদের সম্পদের পাশে যোগ, আর দায় পাশে যোগ করতে হবে। করলে আমরা পেয়ে যাবো 2,72,000 টাকা। এটি আমাদের হিসাব সংখ্যায় যোগফল 2,72,000 টাকা। আশা করতেছি বুঝতে পারতেছেন সবাই। তারপরও না বুঝলে চেষ্টা করবো আরো বুঝে দেওয়ার জন্য। আর অঙ্কগুলো বারবার দেখতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, নিজে হাতে অঙ্ক করতে হবে। শুধু যে আমার ভিডিও দেখে শিখবেন তা হবে না, হাতে কলমে অঙ্কগুলো করতে হবে, খাতায় প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবে, তত বেশি ভালো বুঝতে পারবে। প্রশ্ন নাম্বার 4। সেলিম টেরাস ফেব্রুয়ারি 2017 এ জয় টেরাস নিকট নিম্নোক্ত পণ্য বিক্রয় করেন। আচ্ছা, আমাদের করণীয় কি দিতেছে একটু দেখে নিন। সেলিম ট্রেডার্সের নিকট বিক্রয় পরিমাণ নির্ণয় করো। ফেব্রুয়ারি 1 তারিখে লেনদেনের ভিত্তিতে একটি ক্যাশ মেমো প্রস্তুত করো। ফেব্রুয়ারি 15 তারিখে লেনদেন হতে চালান প্রস্তুত করো। আচ্ছা, আমরা 1 নম্বরটা করি। যে সেলিম ট্রেডার্সের মোট বিক্রয় পরিমাণ, মানে উনি যা লেনদেন করছে মোট বিক্রয় পরিমাণ করে তা দেখতে হবে। 1 তারিখে নগদে পণ্য 115 কেজি,
সরি, এখানে মিস্টেক আছে একটু। এখানে 55 টাকা হবে। নগদে 55 টাকা দরে 115 কেজি চিনি, আর 52 টাকা দরে 56 কেজি চিনি। অন্য তারিখে 110 টাকা দরে 35 কেজি মসুর ডাল। চলুন আমরা মোট কত কি ক্রয় বিক্রয় হলো আমরা দেখি। ও সরি, বিক্রয় বলবো। তাহলে সেলিং প্রাইসের মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করি আমরা। ফেব্রুয়ারি 1 তারিখে নগদে চিনি বিক্রয় 55 টাকা দরে 115 কেজি। দুটো গুণ করে দিয়ে আমাদের যা হয় আর কি, সিম্পল হিসাব। চিনি বিক্রয় এত টাকা দরে এত, মসুর ডাল বিক্রয় এত। হ্যাঁ, এত কিছু করে পরে একটা কারবারি বাটা তো আছে, সেলিং প্রাইসের বিক্রয়ের উপর 10% কারবারি বাটা মঞ্জুর করা হয়। কারবারি বাটা কি? কাস্টমারকে কিছু টাকা কমিশন বা ছাড় দেওয়াটাই হচ্ছে কারবারি বাটা। এটা টোটালের উপর 10% দিচ্ছে, সব যোগ করার পরে বা কারবারি বাটা 10%, 10% করে মাইনাস করার পর এই টাকাটা দাঁড়াচ্ছে। অর্থাৎ এটা আমাদের মোট বিক্রয়, উত্তর মোট বিক্রয় পরিমাণ এত টাকা। খ নম্বর কি বলছে দেখুন, ফেব্রুয়ারি 1 তারিখে লেনদেন ভিত্তিক একটি ক্যাশ মেমো প্রস্তুত করো। বিষয়টা আমি এখানে দেখাই নাই। ক্যাশ মেমো ওটা একটা সিম্পল জিনিস। আমরা যদি নগদে কোথাও থেকে কোনো কিছু ক্রয় করি, সেখানে যে একটা বিল স্বরূপ যে আমাদের হাতে দেয়, এটা হচ্ছে ক্যাশ মেমো। এটা আমাদের এই অধ্যায়ে আলোচনা আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন, সহজ বিষয়, এই জন্য আমি এটা দেখাই নাই। আবার গ তারিখে গ নম্বর বলছে ফেব্রুয়ারি 15 থেকে লেনদেনের চালান। চালানও একটা বিক্রয় একটা দলিল বলা হয়। এটা হচ্ছে ওরকমে ক্যাশ মেমোর মতো বিস্তার চালানে আসলে পণ্যের বিস্তারিত লেখা থাকে, কি পরিমাণ গেল, ডেট, তারিখ, এগুলো। তো আপনাদের যদি এগুলো বুঝতে অসুবিধা হয় আমাকে জানাবেন, আমি এটা নিয়ে একটা ক্লাস করবো। ক্যাশ মেমো এবং চালান ইত্যাদি আরো যেগুলো আমাদের ডেবিট নোট, ক্রেডিট নোট আছে, এগুলো নিয়ে একটি পরবর্তী একটা ক্লাস দেওয়ার চেষ্টা করবো। প্রশ্ন নম্বর 5-এ যাবো আমরা এখন। জেমস টেলর 2017 সালে 1 জানুয়ারি তারিখে নগদ 1,20,000 টাকা ও 30,000 টাকা আসবাবপত্র নিয়ে একটি ব্যবসা শুরু করলো। সারা মাসে প্রতিষ্ঠান নিম্নোক্ত লেনদেন সংঘটিত হয়। আমাদের সারা মাসে এগুলো লেনদেন আছে। আহ করণীয়টা কি আমাদের দেখতে হবে, যে জেমস টেলার্সের প্রারম্ভিক মূলধন পরিমাণ নির্ণয় করো, একদম সিম্পল বিষয়। উপরোক্ত লেনদেনগুলোর মাধ্যমে প্রমাণ করো যে এ সমান সমান এল প্লাস সি, আর জেমস টেলার্সের মালিকানা সত্ত্ব পরিমাণ নির্ণয় করো। তো প্রথম আমরা 1 নম্বর দেখি, জেমস টেলার্সের প্রারম্ভিক মূল্য নির্ণয় করো। এবং ছক দিকে নেবেন, তারিখ, বিবরণ, টাকা টাকা। প্রারম্ভিক মূলধন মানে প্রথম তারিখে যে লেনদেনটা হচ্ছে সেটা আমরা একটু বিষয়টা দেখি। দেখুন, আহ 1 জানুয়ারি তারিখে 1,00,000 টাকা, 1,20,000 টাকা ও 70,000 টাকার আসবাবপত্র, এগুলো কি জন্য নিয়ে আসছে, একটি ব্যবসা শুরু করলো। প্রথমে যে মালিক পক্ষ যে ব্যবসাতে যেগুলো দেয়, যেগুলো দিবে আর কি, টাকা হোক, আসবাবপত্র, এগুলো সবগুলোকে আমরা মূলধন বলবো। চলো ওখানে যোগ করে দেখাই দেয়।
নগদ 1,20,000 টাকা, আসবাবপত্র 70,000 টাকা, টোটাল 1,90,000 টাকা। উত্তর, প্রারম্ভিক মূলধনের পরিমাণ 1,90,000 টাকা। ওকে। খ নম্বর কি বলছে? অজয়, 2017 সালের জানুয়ারি মাসের লেনদেনগুলো প্রভাব হিসাব সমীকরণ দেখানো হলো। মানে আমাদের হিসাব সমীকরণ অঙ্ক করতে হবে। তো দেখুন, হিসাব সমীকরণের ছকের সঙ্গে তার নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নাই। আমরা কয়েকটা অঙ্ক করে ফেললাম অলরেডি। তারিখ, উদ্ভিদ তথ্য, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, মন্তব্য। সম্পদ পাশে এগুলো যে ছকটা হচ্ছে, এই ছকগুলো নির্ভর করে আমার লেনদেনের উপর। লেনদেন করে বুঝতে হবে যে আমার কি কি সম্পদ হবে, দায়ও তেমন। লেনদেন করে বুঝতে হবে আমাদের কি কি দায় হবে। যেমন নগদ, এটা থাকবে প্রতিটা অঙ্কে, নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু, এই জন্য। আসবাবপত্র, কিন্তু আমার ব্যবসায় আসবাবপত্র আসছে, এর জন্য আসবাবপত্র। ব্যাংকের সঙ্গে কোনো একটা লেনদেন হয়েছে। পাওনাদার, প্রাপ্য বা দেনাদার, অর্থাৎ আমি কোনো বাকিতে সার্ভিস দিচ্ছি, টাকা পাবো। পাওনাদার, যে আমি হয়তো বাকিতে ক্রয় করছি, এই জন্য টাকা আমার কাছ থেকে পাবে, এই জন্য পাওনাদার চাপ হচ্ছে। এই বিষয়গুলো আমরা লেনদেনের যদি আমরা ধারাবাহিকভাবে সুন্দর করে পড়া বোঝার চেষ্টা করি, তাহলে আমরা এই বিষয়গুলো বুঝতে পারবো। তো আমরা অঙ্কের মাধ্যমে অঙ্ক করতে করতে আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি। তো প্রথমে আমাদের 1 তারিখে ওই লেনদেনটা যে মূলধন নিয়ে আসছে, ওটাই নিয়ে আমরা ছকে একটু প্রয়োগ করি। দেখুন, জানুয়ারি 1 তারিখ যে নগদ 1,20,000 টাকা নিয়ে আসছে, আর আসবাবপত্র নিয়ে আসছে 70,000 টাকা। টোটাল আমাদের 1,90,000 টাকা মূল্য হইল। আচ্ছা, পরবর্তী 1 তারিখে লেনদেন হয়েছে, এই প্রাইম ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে প্রতিষ্ঠানের নামে একটা হিসাব খোলা হলো। তাহলে প্রাইম ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে প্রতিষ্ঠানের নামে একটা হিসাব খোলা হলো, অর্থাৎ নগদ টাকা আমার চলে যাচ্ছে, ব্যাংক অ্যাকাউন্টে জমা হচ্ছে। মানে নগদ হ্রাস পাচ্ছে, ব্যাংক বৃদ্ধি পাচ্ছে। চলো, এই যে নগদ থেকে মাইনাস, ব্যাংক থেকে ব্যাংকের সঙ্গে যোগ হয়ে গেল বিষয়টা। আরেকবার বলছি, এই অঙ্কটা মিলবেই। একটা জিনিস খেয়াল রাখবেন যে আমাদের প্রতি লাইনে লাইনে অঙ্ক করলেই কিন্তু উত্তর একই হবে, অর্থাৎ আমাদের প্রত্যেকটা তারিখে আমাদের ব্যালেন্স সমান আছে। আপনারা যে লেনদেন পোস্টিং দিবেন, তখন বুঝবেন যে ওই লেনদেনটা ব্যালেন্স ঠিক রাখতেছে কিনা। দেখুন, এই 1 তারিখের লেনদেনটা দায় পাশে কোনো প্রভাব পড়েনি, কিন্তু ব্যালেন্স ঠিক আছে। দেখুন, সম্পদ পাশে নগদের মাইনাস হইলো, আবার কিন্তু ব্যাংকে যোগ হলো, তার মানে ঠিকই থেকে গেল। আচ্ছা, 4 তারিখে আমরা দেখি, জেলা এন্টারপ্রাইজের নিকট হতে 45,000 টাকা পণ্য ক্রয়, নগদে প্রদান 20,000 টাকা ও চেকে প্রদান 15,000 টাকা। মানে আমরা ক্রয় করছি টোটাল 45,000 টাকা, কিন্তু পরিশোধ হচ্ছে দুই ভাবে। নগদে প্রদান 20,000 টাকা, চেকে প্রদান 15,000। 15 আর 20, 35,000। আরো 15,000 টাকা থাকে, সেই বিষয়টা কিন্তু এখানে বলে না। এখানে বোঝার ব্যাপার আছে যে আমরা বেলাল এন্টারপ্রাইজের নিকট থেকে যে 45টা মাল কিনলাম, নগদ দিলাম 20,000 টাকা, চেক দিলাম 15,000 টাকা। আর যে 15,000 টাকা থাকলো, এটা বাকি আছে, এটা বুঝে নিতে হবে। চলুন আমরা অঙ্কে প্রয়োগ করি। দেখুন, টোটাল মাল কিনলাম আমি হচ্ছে এই যে 45,000 টাকা, নগদে দিচ্ছি আমি 20,000 টাকা, এই জন্য আমি নগদ থেকে 20,000 টাকা মাইনাস। চেক দিছি, এই জন্য চেক থেকে 15,000 টাকা মাইনাস। কেন? আমি যে চেকটা দিছি, কাস্টমার কি করবে, যে বিক্রেতা কি করবে, সে আমার ব্যাংক অ্যাকাউন্টে ওই চেকটা দিয়ে টাকাটা উঠে নেবে। এই জন্য আমার ব্যাংকে এটা মাইনাস দেখাতে হবে। তাহলে 45,000-এর মধ্যে আমি দিলাম 20,000 আর 15,000, বাকি থাকে হচ্ছে 10,000। এটা হচ্ছে আমাদের দায়। 6 তারিখ, 80,000 টাকার পণ্য বিক্রয়, নগদে 30,000 টাকা, চেকে চেক চেকে পাওয়া গেল 25,000 টাকা। বিষয়টা বোঝেন, আমি 80,000 টাকা মাল বিক্রয় করলাম, নগদ পাইলাম 30,000 টাকা, আর চেক পাইলাম 25,000 টাকা। অবশিষ্ট যেটা থাকলো, এটা বাকি, অর্থাৎ আমি পাবো। চলুন আমরা অঙ্কে প্রয়োগ করি।
এই যে দেখুন 6 তারিখে টোটাল মাল বিক্রি করছি আমি ৮০,০০০ টাকা। এই ৮০,০০০ টাকার মধ্যে আমি নগদ পেলাম ৩০,০০০ টাকা, চেক পাইছি আমি 25,০০০ টাকা, আর যে অবশিষ্ট থাকলো 25,০০০ টাকা এটা প্রাপ্য বা দেনাদান হিসাবে থেকে গেল। এই টাকাটা এখনো পাইনি, আমরা পাবো। বেলাল এন্টারপ্রাইজের অবশিষ্ট পাওনা 10,০০০ টাকা পরিশোধ করা হলো। এই যে এখানে যে আমরা ক্রয় করছিলাম, কিছু বাকি ছিল, সেই টাকাটা আমরা 9 তারিখে পরিশোধ করতেছি। চলুন পরিশোধ করি। এই যে পরিশোধ করার কারণে নগদ টাকা চলে যাচ্ছে 10,০০০ টাকা। পাওনাদারকে আমি পরিশোধ করতেছি, এই জন্য পাওনাদার থেকে মাইনাস, এবং এটা পুরোপুরি আমাদের নীল হয়ে গেল, আর কোনো দেনা থাকলো না। মালিক নিজ প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করলো 8,০০০ টাকা। মালিক নিজ প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করলো 8,০০০ টাকা। চলুন আমাকে দেখি। যেহেতু মালিক নিজ প্রয়োজনে ব্যাংক থেকে উঠাইলো, এই যে ব্যাংক থেকে মাইনাস হবে এবং মালিকানা সত্ত্ব থেকে মাইনাস হবে। 28 বিজ্ঞাপন খরচ বাবদ প্রদান 8,০০০ টাকা। নগদ টাকা মাইনাস, যেটা এটা খরচ, এই জন্য মূলধন থেকে মাইনাস। অবশ্যই হলো ৬২,০০০। এখন আমাদের সম্পদ পাশে সব যোগ করার পালা। তার পাশে একটা, এটা তো একটা আছে 2,09,০০০ টাকা। এটা আমাদের সবগুলো যোগ করে আমাদের মিলে যাবে 2,09,০০০ টাকা। তাহলে এখানে হিসাব সমীকরণ উভয় দিকে যোগফল 2,09,০০০ টাকা। অতএব এ সমান সমান এল প্লাস ই প্রমাণিত। আচ্ছা, গ নাম্বার কি চাইছে? জেন্টেরাস মালিকানা সত্ত্ব পরিমাণ নির্ণয় করে, স্যাম্পল বিষয়। আচ্ছা, মালিকানা সত্ত্ব আসলে এই যে আমরা যে অঙ্কটা করছি মালিকানা সত্ত্বের সমীকরণে, এটা যোগ করে দিলেই মালিকানা সত্ত্ব, এটা দেখা দিলেই হবে, এটাই আমাদের মালিকানা সত্ত্ব। এই জিনিসটাই ওখানে আবার চাইছে। দেখুন আমরা এই অঙ্কে এখানে যা যা যোগ করছে, যা যা বিয়োগ করছে, সব এখানে তাই করতে হবে। এই দেখুন, প্রারম্ভিক মূলধন ১,৯০,০০০ টাকা, বা পণ্য ক্রয় ৪৫,০০০ টাকা, যোগ পণ্য বিক্রয় ৮,০০০ টাকা, বাদ উত্তোলন, বাদ বিজ্ঞাপন 2,৯,০০০ টাকা। মালিকানা সূত্র অর্থাৎ আমরা সমীকরণ অঙ্কে এখানে যা করেছি আমরা মালিকানা সত্ত্ব গ নম্বর অঙ্ক করতে যে তাই করতে হবে। আশা করি সব বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে সময় দেওয়ার জন্য। আর আমি লাভবান বা উপকৃত হবো তখনই যখন আপনাদের উপকারে আমার এই ক্লাস, আমার কষ্টটা আসবে। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নেক্সট বাকি অঙ্কগুলো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।